1977 সালের চায়নার রেড কোস্ট বেস থেকে একটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাঠানো হয় এবং কয়েক বছর পরে তার একটা রিপ্লাই এসেছে। তবে কে রিপ্লাইটা পাঠিয়েছে, সেই বার্তার জবাবটা কেই বা দিয়েছে? ইয়ে উইনজি নামক সেই মেয়েটা জানতো যে এই বার্তার জবাবটা যারা দিয়েছে তাদের উদ্দেশ্য একেবারেই সৎ না। তা সত্ত্বেও সেই মেয়েটা তাদেরকে আমন্ত্রণ জানায় পৃথিবীতে আসার জন্য, এই পৃথিবীটাকে দখল করার জন্য। তবে কারা তারা? তাদেরকে বলা হয় স্যান্টি, যারা আসছে ট্রাইসোলারিস নামক আরেকটা গ্রহ থেকে, যেটা আমাদেরই প্রতিবেশী আরেকটা সিস্টেম আলফা সেঞ্চুরিরই একটা গ্রহ। তবে সমস্যা হয়েছে যে তাদের সেই সিস্টেমে মোট 3টে নক্ষত্র রয়েছে, 3টে সূর্য, আর যার কারণেই সেখানে একটা 3 বডি প্রবলেম তৈরি হয়েছে। অর্থাৎ 3টে নক্ষত্রের আলাদা আলাদা টান, তাদের আলাদা ফোর্স, যার কারণেই সেই গ্রহের প্রাণীদের অনেক সমস্যা হচ্ছে। তাদের সিভিলাইজেশন, তাদের সভ্যতাটা তৈরি হতে না হতেই আবারও ধ্বংস হয়ে যাচ্ছে। তারা একটা স্টেবল প্ল্যানেট খুঁজছে এবং তারা খুঁজে পেয়েছে পৃথিবী, এবং তারা সেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং প্রায় 400 বছরে তারা পৃথিবীতে প্রবেশ করে যাবে। তবে মানুষেরা কি তাদের জন্য প্রস্তুত? তারা জানে যে মানুষরা কতটা খতরনাক, আর সব থেকে বড় সমস্যা হচ্ছে যে তারা মানুষদের বুঝতে পারবে না। মানুষদের মনে এক থাকে কথা, মানুষরা মুখে আর এক কথা বলে। প্রথমত মানুষেরা মিথ্যে কথা বলতে পারে, যেটা সেই স্যান্টিরা বলতে পারে না। সম্ভবত তারা টেলিপ্যাথি বা মাইন্ডের মাধ্যমে কমিউনিকেট করে, বা যেটাকে আমরা হাইভ মাইন্ডও বলতে পারি, যেমন ভেনম নামক এই চরিত্রটা রয়েছে। অর্থাৎ তারা নিজেরা একে অপরের মাইন্ড, মস্তিষ্ক পড়তে পারবে। তবে মানুষদের ক্ষেত্রে সেই কাজটা তো হচ্ছে না, আর যার কারণেই তারা প্রোটন সাইজের এক টাইপের সেন্টিয়েন্ট সুপার কম্পিউটার বানিয়েছে। সাইজটা তারা অনেকটাই ছোট, যেটার নাম দিয়েছে তারা সোফন। দুটো সোফনকে তারা পৃথিবীতে পাঠিয়েছে, আর যেটা সাহায্য নিয়েই তারা রিয়েল টাইমে পৃথিবীর সব খবর রাখছে। অর্থাৎ সেই সোফন, যার সাইজটা প্রোটনের মতন, একেবারে কোয়ান্টাম লেভেলে গিয়ে সে কাজ করছে, যে পৃথিবী থেকে বার্তা সেই লাইট স্পিডে তাদের কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে। সেই সোফনের সাহায্য নিয়েই তারা আমাদের পৃথিবীর সব বিজ্ঞানগুলোকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা চাইছে যে মানুষেরা যাতে উন্নত না হতে পারে, কারণ তারা প্রায় 400 বছরে পৃথিবীতে প্রবেশ করে যাবে এবং ততদিনে মানুষেরা আরও কয়েক ধাপ উন্নত হয়ে যাবে। তবে শুধু সোফন না, বেশ কিছু মানুষও সেই এলিয়েন্সদের বা সেই স্যান্টিদের সাহায্য করে যাচ্ছে, যাদের একটা সংগঠনও আছে যেটাকে ইটিও বলা হয়, অর্থাৎ আর্থ ট্রাইসোলারিন্স অর্গানাইজেশন, যারা সেই স্যান্টিদের লর্ড বলে ডাকে। তারা তাদেরকে ঈশ্বর মনে করছে, যারা পৃথিবীতে এসে নাকি পৃথিবীটাকে বাঁচাবে। মানবজাতি সম্পূর্ণ শেষ এবং এটাকে বাঁচানোর জন্য অবশ্যই সেই মহাবিশ্বের উপর থেকে কেউ আসবে, এরকমই একটা কল্পনা নিয়ে তারা সেই স্যান্টিদের সাহায্য করে যাচ্ছে। গল্পের শুরু থেকেই দেখলাম যে বহু সায়েন্টিস্ট মারা গিয়েছে। তারা চায় যে মানুষেরা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়ে থাকুক। তবে তারা যখন ফাইনালি গোটা বিশ্বের কাছে নিজেদের উপস্থিতিটা বুঝিয়ে দেয়, গোটা বিশ্বকে দেখিয়ে দেয় যে হ্যাঁ তারা আসছে এবং তারা গোটা পৃথিবীর উপরে নজর রাখছে, তারপর থেকে গোটা পৃথিবীটাই চেঞ্জ হয়ে যায় এবং শুরু হয় আর একটা নতুন যুগ, যেটাকে ক্রাইসিস পিরিয়ড নাম দেওয়া হয়েছে। কারণ এই যুগে মানুষদের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। আমাদের মনে আর সেই বিশ্বাসটা নেই যে এলিয়েনরা কি আদৌ আছে কি নেই। সেই ফেরমি প্যারাডক্স, সেটাও ভুল প্রমাণিত হয়েছে, কারণ সেই স্যান্টিরা স্বয়ং নিজেদের উপস্থিতি বুঝিয়ে মানুষদের বলে দিয়েছে যে মানুষেরা হচ্ছে পোকা, যাদেরকে জব্দ করতে তারা আসছে। কথা হচ্ছে রিসেন্টলি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া 3 বডি প্রবলেম সিরিজটাকে নিয়ে। সিরিজটাকে দেখার আর একটা মেন কারণ হচ্ছে এই সিরিজটাকে বানিয়েছে গেম অফ থ্রোনসের মেকাররা। সেই কারণে বেশ কিছু গেম অফ থ্রোনসের চরিত্রদের আপনি এই সিরিজেও দেখতে পারবেন। অ্যান্ড ইয়েস, এই সিরিজের অলরেডি একটা পার্ট আমি বানিয়ে ফেলেছি। আমি রিকমেন্ড করবো যে সেটা আগে আপনি দেখে আসুন, নয়তো এই ভিডিওটা আপনাদের বুঝতে একটু সমস্যা হবে। সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 3 বডি প্রবলেম সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। সো যেমনটা আমরা আগের ভিডিও লাস্টেই দেখেছিলাম যে সেই এলিয়েন্সরা বা সেই স্যান্টিরা নিজেদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে এবং যার কারণে গোটা পৃথিবীতে শুরু হয়েছে একটা ক্রাইসিস। মানুষেরা কন্ট্রোলের বাইরে চলে গেছে। বেশ কিছু কাল্টও তৈরি হয়ে গেছে যারা সেই এলিয়েন্সদের আমন্ত্রণ করার জন্য রেডি। অন্যদিকে গোটা দেশে তৈরি হয়েছে একটা মেন্টাল হেলথ ইমার্জেন্সি, এবং জিন নামক সেই মেয়েটা এই সব কিছুর দায় ইয়ে উইনজির উপর দিয়ে দেয়। অন্যদিকে এসআই এর লিডার অর্থাৎ থমাস ওয়েড, সে একেবারে প্রস্তুত লড়াই করার জন্য। এটা একটা গ্লোবাল থ্রেট। মানে এতদিন যেগুলো চলছিল সেগুলো জাস্ট জোকস, মানুষের কল্পনা। তবে এবার তো ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। তারা লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে। তবে কিভাবে? মানে সেই শত্রুদের তো আমরা জানিও না যে তাদের ক্যাপাবিলিটি কেমন। আমরা এইটুকুনি তো জানতে পেরেছি যে তারা তাদের দলবল নিয়ে একটা বড় ফ্লিট নিয়ে এগোচ্ছে। তবে তাদের কতজন সৈন্য, তাদের অস্ত্র কেমন, এগুলো তো আমাদের আগে থেকে জানা প্রয়োজন। তবে এইগুলো আমরা আগে থেকে জানবো কি করে? আমাদের কাছে যানবাহন, রকেট, অনেক কিছুই তো রয়েছে। তবে তারা যে রাস্তা ধরে এগোচ্ছে সেই রাস্তায় পৌঁছাতে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। এরকম প্রযুক্তি, এরকম টাকা আমাদের কাছে কই? প্রথমত, মানুষদের এই মুহূর্তে সব থেকে বড় শত্রু হচ্ছে সেই সোফন, সেই সেন্টিয়েন্ট কম্পিউটার, যেটা সাইজ প্রায় প্রোটনের মতন। গোটা পৃথিবীতে কে কী করছে, মানুষরা কোন প্রযুক্তির উপর কাজ করছে, সব কিছুর উপর তাদের নজর থাকবে এবং সেই স্যান্টিরা সব খবর পেয়ে যাবে। সো যেভাবেই হোক সেই সোফনদেরকে বিজি রাখতে হবে। জিন তখন আইডিয়া দেয় যে আমরা একটা মুন বেস তৈরি করতে পারি। এই পৃথিবীতে মোট 2টো সোফন রয়েছে। তাদের কাজ হচ্ছে এখান থেকে ইনফরমেশন নেওয়া এবং সরাসরি তাদের মালিক অর্থাৎ সেই স্যান্টিদের কাছে গিয়ে পৌঁছে দেওয়া, যেটা খুব কম সেকেন্ডের মধ্যে হবে। তবে জিন থেকে সাজেস্ট করে যে মানুষরা যদি চাঁদ থেকে কিছু জিনিস অপারেট করে,
একটা মুন বেস তৈরি করে, তাহলে সেই সোফনদের পক্ষে কাজ করাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ কনস্ট্যান্ট পৃথিবী এবং চাঁদ, তারপর তাদের মালিকের কাছে গিয়ে খবর দেওয়া, এতগুলো ইন্টারাকশন তাদের পক্ষে করাটা একটু কঠিন হয়ে যাবে, মানে তাদের একটু সময় লাগবে। যাই হোক, থমাস ওয়েড জিনকে জানিয়ে দেয় যে তাদের পরবর্তী মিটিংয়ে জিন যাতে এসে নিজের প্রপোজালগুলো রাখে, কীভাবে তারা তাদের প্রযুক্তিটাকে আরও উন্নত করতে পারবে, এবং কথা মতন জিন সেই মিটিংয়ে গিয়ে পৌঁছায়। তবে সে যে আইডিয়াসগুলো দিয়েছে সেটা অনেকেরই পছন্দ না, আর দ্বিতীয়ত তার কস্ট খুব বেশি। দেখুন, সেই স্যান্টিরা তাদের কাছে যে প্রযুক্তি আছে, তারা আলোর গতিবেগে আসছে পৃথিবীর দিকে। আমাদের কাছে এরকম টেকনোলজি নেই, হয়তো 1% লাইট স্পিড আমরা পেয়ে যাব, তার জন্য কয়েক দশক হয়তো আমাদের লেগে যেতে পারে। সেই জিন তখন তাদের একটা প্রপোজাল দেয়, আমরা একটা প্রোব পাঠাবো, একটা ছোট বাহন যার মধ্যে ক্যামেরা থাকবে, যার মাধ্যমে আমরা সেই স্যান্টিদের সব ফ্লিট, তাদের সব জাহাজের ব্যাপারে খবর টবর রাখতে পারবো। তবে স্যান্টিদের পৌঁছানোর অনেক আগে আমাদের তাদের খবর তো নিতে হবে, তার জন্য সেই প্রোবের গতিটাও বাড়াতে হবে। কিভাবে আমরা গতিটা তার বাড়াতে পারবো? ওয়েল, আমরা পারমাণবিক অস্ত্র ইউজ করতে পারি। দেখুন, এই জিনিসটা তো আপনারাও জানেন যে মহাকাশে কোনো চলমান বস্তু কোনোভাবেই থামবে না যতক্ষণ না কোনো জিনিসের সাথে তার ধাক্কা লাগে, অর্থাৎ তার গতি যতটা রয়েছে ততটাই থাকবে। তারা একটা নির্দিষ্ট স্পিডে সেই প্রোবটাকে পৃথিবী থেকে মহাকাশের দিকে লঞ্চ করবে, তবে তার যে গতিটা থাকবে সেটার গতিটা আরও বাড়াবে কী করে? এক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র ইউজ করতে পারে। একটা নিউক্লিয়ার ব্লাস্ট হিউজ পরিমাণে একটা শক তৈরি করে, যেটাকে তারা নিউক্লিয়ার পালস প্রপোলশন নাম দিয়েছে। সেই যে শকটা তৈরি হবে সেটা সেই প্রোবটাকে ধাক্কা দিয়ে আরও এগিয়ে নিয়ে যাবে। এরকমই কয়েকশো নিউক্লিয়ার বোমা তারা ইউজ করবে, যেটা শকে সেই প্রোবটার গতি আরও বাড়তে থাকবে। এবং এই বুদ্ধিটা ইউজ করে তারা জাস্ট 1% না, বরং 1.12% লাইট স্পিডে সেই প্রোবটাকে মহাকাশে চালনা করতে পারবে। তবে এটা জাস্ট আইডিয়াস, এখন এটাকে প্র্যাকটিক্যালি করে দেখানোটা খুবই কঠিন। তবে থমাস ওয়েড সে অপেক্ষা করতে চায় না, সে টাকার চিন্তা করে না। প্রথমত তার বয়স হয়ে যাচ্ছে এবং তার চোখ যতদিন খোলা আছে তার মধ্যেই সে এই মিশনটাকে সাকসেসফুলি হতে দেখতে চায়। তারপর আমরা উইল, অগি এবং সলকে দেখতে পাই। যেমনটা জানতাম যে উইলের ক্যান্সার হয়েছে, তার হাতে নেই বেশি সময় এবং সে বাকি সময়টা তার বন্ধুদের সাথে একটু একাই কাটাতে চায়। একই সাথে মার্কেটে রয়েছে ক্রাইসিস, জিনিসপত্রের তেমন সাপ্লাই নেই, অনেকে তো সেই এলিয়েনদের অপেক্ষায় বসে রয়েছে, তাদেরকে ওয়ার্শিপ করছে, পুজো করছে তাদেরকে। অন্যদিকে সেখানে আরেকটা প্রজেক্টও চালু হয়েছে যেটার নাম হচ্ছে দ্য স্টার আওয়ার ডেস্টিনেশন, মানে এক একটা করে নক্ষত্র বিক্রি হচ্ছে। মোটামুটি চাঁদে জমি কেনার গল্প তো আমরা শুনেছি, তবে এখন তো এখানে নক্ষত্র বিক্রি হচ্ছে ভাই। মানে আপনার কাছে প্রচুর টাকা রয়েছে, আপনি আকাশের দিকে তাকালেন, একটা তারাকে দেখলেন এবং টাকা দিয়ে সেই তারাটাকে কিনে নিলেন, সেটা এখন আপনার। মানে মানুষরা তো অলরেডি পাগল ছিল, তবে এই স্যান্টিদের উপস্থিতি এই মানুষদের আরও পাগল বানিয়ে দিচ্ছে। একই সাথে রাজ, সে চলে আসে থমাস ওয়েডের সাথে সাক্ষাৎ করতে এবং সেও দাবি করে যে তাদের নতুন মিশনে তাকে নিতে হবে। রাজ জানায় যে সে আর নেভিতে কাজ করতে চায় না, বরং সে থমাসের হয়ে কাজ করতে চায়, বরং সে নতুন কিছু করতে চায় এবং থমাস তাকে নিয়েও নেয়। স্থানটা হচ্ছে ম্যারিএমব্রিয়াম, হয়তো অনেকেই আপনারা এই নামটা শুনেছেন। চাঁদের একটা স্থান উল্কাপাতের কারণেই তৈরি হয়েছে এবং সেখানেই একটা বেস তৈরি করা হবে। তবে কেন? চাঁদের গ্র্যাভিটি পৃথিবীর মতন তো কাজ করে না, সেখানে ওজন নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হবে না, হেভি পেলোডগুলোকে খুব ইজিলি বহন করা যাবে। মোটমাট কথা, রকেটস বা একটা স্টার ফ্লিট এগুলো খুব ইজিলি সেখানে তৈরি করা যাবে। দেখুন, বেসিক কথা হচ্ছে যে আপনি পৃথিবীতে যতটা ওজন তুলতে পারবেন, চাঁদে তার থেকে অনেক বেশি ওজন তুলতে পারবেন, এবং এই সুযোগটাকেই তারা কাজে লাগাতে চায়। তবে এই সম্পূর্ণ মিশনটাকে কাজে লাগানোর জন্য তাদের অগিরও সাহায্য নিতে হবে। জিন এটা জানে, অগির সেই ন্যানো ফাইবার অনেকটাই কাজে আসবে এই মিশনটাকে সাকসেস দিতে। বাই দ্য ওয়ে, এই মিশনটার নাম তারা দিয়েছে স্টেয়ারকেস প্রজেক্ট। তবে অগি তো কোনোভাবেই রাজি হচ্ছে না। মোটমাট আগের ভিডিওতেই তো দেখলাম সেই পানামা খালে কী কাণ্ড হয়েছিল। অগির ইচ্ছার বিরুদ্ধে তার আবিষ্কারটাকে কাজে লাগিয়ে সেই জাহাজটাকে কি ভয়ানকভাবে কাটা হয়েছিল, কত নিরীহ মানুষও মারা গিয়েছিল। যদিও রাজ তাদেরকে নিরীহ তো বলছে না, কারণ এই মানুষগুলোর জন্যই তো গোটা বিশ্ব জুড়ে এত বড় বড় সায়েন্টিস্টরা মারা গিয়েছে, সেই মানুষগুলোই তো সেই এলিয়েন্সগুলোকে সাপোর্ট করে যাচ্ছে। যদিও জিন এবং তার বন্ধুদের অনেক রিকোয়েস্টে লাস্টে অগি রাজি হয়ে যায়। অন্যদিকে ইয়েউইনজিকেও কাস্টাডি থেকে ছেড়ে দেওয়া হয়। এজেন্ট ক্লিয়ারেন্স জানে যে তাকে আটকে রেখে আর তো কোনো লাভ নেই। মোটামুটি সে যেটুকুনি জানানোর, যেটুকুনি বলার তো বলেই দিয়েছে। তার লর্ড এই মানুষদের তো এখন পোকা বলে ডাকছে। ইয়েউইনজি এই মানবতাকে বাঁচানোর জন্যই তো তাদেরকে ডেকেছিল। এখন বেচারি সে তো জানতো না যে পরিস্থিতি এখানে এসে দাঁড়াবে। অন্যদিকে উইল, যে তার শেষ দিনগুলো গুনছে, তার হাতে নেই বেশি সময় এবং সে জিনকে সত্যি খুব ভালোবাসত, যেটা সে কোনোদিনই বলে প্রকাশ করতে পারেনি। তবে তার কাছে রয়েছে এই মুহূর্তে প্রচুর টাকা। তার বন্ধু জ্যাক, যাকে হত্যা করা হয়েছিল, জ্যাক তার সম্পত্তির অর্ধেকটা উইলের নামে লিখে দিয়ে গেছে। তবে উইল এখন এই টাকার কি করবে? সেও চলে যায় তার পছন্দের একটা তারা কেনার জন্য, যেটা সে জিনকে উপহার দেবে। তবে জিন জানে না যে এই উপহারটা উইল তাকে পাঠিয়েছে। জিন জাস্ট অবাক যে কেউ তার জন্য একটা স্টার কিনে পাঠিয়েছে, এরকম বোকা মানুষ কেই বা হতে পারে। যাই হোক, এরপরে সেই স্টেয়ারকেস প্রজেক্টের আর একটা ফেস নিয়ে আলোচনা করা হচ্ছে। সায়েন্টিস্টরা ক্রায়োজেনিক স্লিপের একটা ডেমনস্ট্রেশন দিয়ে দেয়। আমরা মোটামুটি বহু সায়েন্স ফিকশন সিনেমাতে সেই ক্রায়োজেনিক স্টেসিসটা আমরা কিন্তু দেখেছি, অর্থাৎ মানুষেরা প্রায় দীর্ঘ সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে, যেখানে মানুষদের বয়সটাও বাড়ে না এবং অবভিয়াসলি মানুষরা মরেও যাবে না।
বিশেষ করে ডিপ স্পেস ট্রাভেলের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। অর্থাৎ মহাকাশে ধরুন আপনি কয়েক বছরের জন্য জার্নি করছেন, ততদিন আপনি জেগে থেকে কী বা করবেন, কারণ চারিদিকে দেখার তো কিছুই নেই। তখন মানুষেরা স্টেসিসে চলে যায় এবং গন্তব্যস্থলে চলে আসলে তারা সেই স্টেসিস থেকে উঠে পড়ে। এবং এখানে সেই সায়েন্টিস্টরা ডেমনস্ট্রেশন দিচ্ছে একটা শিম্পাঞ্জিকে দিয়ে, যেখানে এই শিম্পাঞ্জিটাকে প্রায় 1 মাসের জন্য সেই ক্রায়োস্লিপে রাখা হয়েছিল। এখন এই প্রাণীটার উপরে যখন কাজ করছে, খুব সম্ভবত মানুষদের উপরেও এটা কাজ করবে। তবে কোন মানুষ যাবে এখানে? ওয়েল, থমাস ওয়েড জানিয়ে দেয় যে সে যাবে, যেটা শুনতে পেয়ে জিন একেবারেই অবাক যে সে যদি রকেটে করে চলে যায় তাহলে পৃথিবীতে সব দায়িত্বগুলো কে সামলাবে। তবে প্রথম থেকে তো যেমনটা আমরা দেখছি যে থমাস ওয়েড নিজের চোখে সবকিছু দেখতে চায়। সে জানে যে এখানে যে কাজ আছে সেগুলো সবাই সামলে নিতে পারবে, সে বরং নিজের চোখের সামনে থেকে সবকিছু দেখতে চায়। সেই স্যান্টিদের কাছে গিয়ে পৌঁছাতে অবশ্যই তার কয়েক শতক লেগে যাবে, তবে ততদিন তো সে বেঁচে থাকতে পারবে না। তবে সেই ক্রায়োস্লিপের সাহায্যে সে বছরে মাত্র 1 সপ্তাহের জন্য উঠবে, পৃথিবীর সব খবর টবর নেবে, আবার শুয়ে পড়বে, যতক্ষণ না সে তার নিজের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাচ্ছে। অন্যদিকে আমরা আবার উইলকে দেখতে পাই, যার কাজিন তার সাথে সাক্ষাৎ করতে এসেছে। সত্যি এই চরিত্রটাকে দেখে মায়া লাগে, কারণ সে জাস্ট কিছুই পেল না। একটা মেয়েকে ভালোবাসতো, তাকেও পেল না। ইভেন তার কাজিন এখন এসেছে সম্পত্তির ভাগ চাইতে। এখন দেশের অবস্থাটাও ভালো না, জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে। তার মা যে তার জন্য যে সম্পত্তিটা রেখে গেছে সেটা তো উইল অবশ্যই ভোগ করতে পারবে না, কারণ সে তো আর বাঁচবেও না। তার কাজিন এটা জানে, তাই সেটা যদি সে তার কাজিনের নামে করে দেয় এখন, তাহলে তাদের পরিবারটা অন্তত ঠিকঠাক থাকবে। ওয়েল, সেই মানুষগুলো এই চিন্তা করছে না যে ছেলেটা মারা যাবে কটা দিন পরে। ইভেন তারা উইলের কোনো খবরও রাখেনি। জবের থেকে উইল বাড়ি ছেড়ে বেরিয়েছে পড়াশোনা করার জন্য, তারা জাস্ট সময় মতন এসে পৌঁছেছে নিজেদের ভাগটা নেওয়ার জন্য। তবে উইল জানিয়ে দেয় যে তার মায়ের রেখে যাওয়া সম্পত্তির কোনো অংশই সে নেবে না, সেই সম্পত্তির পুরোটাই সে দিয়ে দেবে তাদের। তবে এখানেও শেষ হয়নি। ওয়েল, সেই স্টেয়ারকেস প্রজেক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। তারা একটা প্রোব তো পাঠাবে যার মধ্যে ক্যামেরা লাগানো থাকবে, যেটার মাধ্যমে তারা সেই স্যান্টিদের সব ফ্লিটের মানে তাদের যানবাহনের সব ছবি টবি তুলবে। তবে স্যান্টিরা কি ইজিলি সেটা করতে দেবে? তারা কখনোই চাইবে না যে মানুষেরা আগের থেকে তাদের ব্যাপারে সব খবর পেয়ে যায়। তবে থমাস ওয়েড মনে করে যে যদি তারা একটা মানুষকে পাঠাতে পারে তাহলে অবশ্যই স্যান্টিরা সেই সুযোগটাকে মিস করবে না। তারা এতদিন মানুষের উপর নজর তো রাখছে, তবে স্বয়ং একটা মানুষকে হাতের কাছে পাওয়াটা, তারা এই সুযোগটা ছাড়বে না। তারা মানুষদের উপরে রিসার্চ করবে, মানুষদের ব্যাপারে আরও বেশি জানার চেষ্টা করবে। তবে সেই প্রবেশ সাইজটা এতটা ছোট, তার মধ্যে তারা একটা মানুষকে তো পাঠাতে পারবে না। 200-300 গ্রামের তো মানুষ হয় না। না দেখুন, প্রবেশ সাইজটা যদি তারা বড় করে বা তার পেলোড যদি তারা বাড়িয়ে দেয়, তাহলে সেই গতিটা তারা পাবে না যতটা তারা চায়। এখন স্পিড পেতে হলে ওজন তো কমাতে হবে, তাই তারা গোটার মানুষ না পাঠিয়ে বরং একটা মানুষের ব্রেন তো পাঠাতে পারে। অবভিয়াসলি একটা মানুষের 99% সব কিছু কমপ্লিট তার ব্রেনই, আর বাকিটা সেই সায়েন্টিস্টরা নিজেরাই তৈরি করে নেবে, কারণ তারা প্রযুক্তিগতভাবে অনেকটা অ্যাডভান্স। তবে কোন মানুষ দেবে তার ব্রেন? ওয়েল, একজনের কথা সেই থমাস ওয়েড চিন্তা করে রেখেছে, সেটা হচ্ছে উইল। যে কথাটা শুনতে পেয়ে জিন এবং অগি তারা দুজনেই রেগে যায়। আর কি, সে আর কোনো কাজ করবে না। যেহেতু সে জিনকে প্রমিস করেছিল তাকে সাহায্য করবে, সেই কারণে সেই প্রোবটা তৈরি করতে সে তাকে সাহায্য করছে। আর তারপর সে এই প্রজেক্ট ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাবে। জাস্ট প্রজেক্ট না, সে প্ল্যান করেছে এই দেশ ছেড়েও চলে যাবে। তার যে ইনভেস্টর ছিল, তার যে বস ছিল, তাকেও সে বলে দিয়েছে যে তার যে ন্যানো ফাইবারের যে প্রযুক্তিটা ছিল সেটা সে উইকিলিক্সে লিক করে দিয়েছে, অর্থাৎ গোটা দুনিয়া যাতে জানতে পারে যে সেই প্রযুক্তিটা কিভাবে কাজ করে। এটা শুনতে পেয়ে তার বস তো একেবারেই খুশি না। সে জানে যে সে আইনি পদক্ষেপ নেবে, তবে কতজনের উপরে? একটা কপিরাইটের নিয়মকে কিভাবে বাইপাস করতে হয় সেটা তো গোটা দুনিয়া জানে। সে উদাহরণ হিসাবে IBM, অ্যাপল, সনি অনেক কোম্পানির নাম নেয়, যাদের প্রযুক্তিটাকে কাজে লাগিয়ে অনেকগুলো কোম্পানিও তৈরি হয়েছে। অন্যদিকে উইলের সেই রায় নেওয়ার পালা, কারণ অবভিয়াসলি কেউ ইচ্ছে মতন তার ব্রেনটা তো খুলে নিতে পারে না, তার সম্মতি থাকা প্রয়োজন। এবং উইল রাজি, তবে এই মানব জাতিকে বাঁচানোর জন্য না। উইল একটা প্র্যাকটিক্যাল কথা বলে যে সে মানুষদের সাহায্য করছে, মানুষদের উন্নতির জন্য, যে উন্নতির 1%ও তো সে ভোগ করতে পারবে না। একই সাথে এই দুনিয়ায় আছে কি যে সে দুনিয়ার জন্য লড়বে, বরং সেই কাজটা করছে জিনের জন্য, যাকে সে এত বছর ধরে ভালোবেসে এসেছে। অন্যদিকে জিন যখন পরে জানতে পারে যে তাকে উইল একটা গোটা তারা গিফট করেছে, সে তৎক্ষণাৎ চলে যায় উইলের কাছে জবাব চাওয়ার জন্য যে এই পাগলামিটার মানেটা কি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উইল সব এগ্রিমেন্টে সাইন করে দিয়েছে এবং ডাক্তাররা সাকসেসফুলি তার ব্রেনটাকে বার করে নিয়েছে। অন্যদিকে ইয়ে উইনজি নামক সেই চরিত্রটাকে তো আমরা দেখতে পাই, যে এই মুহূর্তে কনফিউশনে ভুগছে, যে যাদেরকে ভেবেছিল যে তারা এই গোটা মানব জাতিটাকে বাঁচিয়ে দেবে, তারাই এখন মানুষদের ধ্বংস করার চেষ্টা করছে। ওয়েল, সে চলে যায় সেই স্থানে যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল, সেই চায়নার সেই রেড কোস্ট বেসে। এই স্থানেই নেওয়া তার জাস্ট একটা সিদ্ধান্ত গোটা মানব জাতির ভবিষ্যৎটাকে পরিবর্তন করে দিয়েছে। তবে টাটিয়ানা নামক সেই মেয়েটার কথা তো মনে আছে, স্যান্টিরা তার সাথে কন্ট্যাক্ট করে। অবভিয়াসলি মানুষেরা তো পোকা, মানুষেরা বাগস, তবে কিছু মানুষদের দায়িত্ব এখনো শেষ হয়নি। টাটিয়ানা তাদের কাজে আসবে, যেটা শুনতে পেয়ে টাটিয়ানা খুবই খুশি যে তার লর্ড, তার ঈশ্বর তাকে মনে রেখেছে। টাটিয়ানা চলে যায় তার নতুন মিশনটা করার জন্য। তার কি মিশন? ওয়েল, সে চলে যায় ইয়েউইনজির সাথে সাক্ষাৎ করার জন্য। ইয়েউইনজি সেখানে গেছে অবভিয়াসলি নিজেকে হত্যা করার জন্য। যেখানে শুরু হয়েছিল সব,
সেখানে সে সব শেষ করবে। সেই কারণে তারা দুজন একসাথে বসে কিছুটা সময় কাটায়। তবে এখন প্রশ্ন হচ্ছে যে সেই স্যান্টিরা কেন ইয়ে উইনজিকে হত্যা করার চেষ্টা করছে বা হত্যা করতে চাইছে। হয়তো তাদের চাহিদা পূরণ হয়ে গেছে, অথবা ইয়ে উইনজি হয়তো ভবিষ্যতে কোনো না কোনোভাবে মানুষদের সাহায্য করতে পারে এই স্যান্টিদের ধ্বংস করতে। অন্যদিকে আমরা সল নামক সেই ছেলেটাকে দেখতে পাই যে নোরা নামক একটি হুকারের সাথে সময় কাটায়। তারা দুজন বাড়ি থেকে যখন বেরোয় সেই মুহূর্তে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। সল তো কোনো মতে জানে বেঁচে যায়, তবে সেই মেয়েটা সে কার অ্যাক্সিডেন্টে বিচ্ছিরিভাবে মারা যায়। এজেন্ট ক্লিয়ারেন্স তারপর সলের সাথে সাক্ষাৎ করে এবং তারা ইনভেস্টিগেট করে জানতে পেরেছে যে 3টে গাড়ি যারা সেগুলো অটো ড্রাইভিং মুডে ছিল। মানে যেমনটা জানেন যে বর্তমানে বহু গাড়ি রয়েছে যেগুলোতে ড্রাইভার প্রয়োজন হয় না, সম্পূর্ণ এআই দ্বারা চালিত, এবং কোনোভাবে সেই সিস্টেমটা যেখান থেকে সেই গাড়িগুলোকে কন্ট্রোল করা হচ্ছিল সেগুলো কোনোভাবে হ্যাকড হয়ে যায় সেই দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগেই, যাদের ফুল প্রুফ প্ল্যান ছিল সলকে হত্যা করা। তবে ভাগ্যের জোরে সল বেঁচে গিয়েছে। এখন ক্লিয়ারেন্স তো জানে যে এটা কোনো কোইন্সিডেন্স না, কেউ হয়তো সলকে হত্যা করার চেষ্টা করেছে। এখন যেহেতু করেছে সেটার মানে হচ্ছে সল নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট পার্সন বা ভবিষ্যতে মানুষদের কোনো কাজে আসতে পারে। তারা সলকে সরাসরি নিয়ে চলে যায় ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টারে। অন্যদিকে সল সে বুঝতেও পারছে না যে তার সাথে এইসব কি হচ্ছে, মানে এত সিকিউরিটি কেন তার চারিদিকে, তাকে এত অতিথি আপ্যায়ন কেন করা হচ্ছে, মানে সে তো এত বড় মানুষও না। তাকে জাতিসংঘের সেই কনফারেন্সে আনা হয়েছে যেখানে ইউএনের সেক্রেটারি জেনারেল যার নাম হচ্ছে জোসেফ, সে কিছু বক্তৃতা দিচ্ছে। সে তখন সেখানে ওয়ার্ল্ড ফ্রেশার প্রজেক্টের কথা বলে এবং এই ওয়ার্ল্ড ফ্রেশার প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা পরে জানতে পারবো। দেখুন, সেই ফ্যান্টিরা মানুষদের সব পদক্ষেপের ব্যাপারে জেনে যাচ্ছে। তারা উইকিপিডিয়া, মানুষদের নিউজ টিউজ সব কিছুর উপরেই তাদের নজর রয়েছে। তবে একটা জিনিস তারা কন্ট্রোল করতে পারবে না বা একটা জিনিসকে তারা পড়তে পারবে না, যেটা হচ্ছে মানুষদের ব্রেন। মানুষরা কি চিন্তা করছে, মানুষরা এখন কি পদক্ষেপ নেবে, এটা তারা কখনোই জানতে পারবে না। আর এই সুযোগটা নিয়েই ওয়ার্ল্ড ফ্রেশার্স বানানো হচ্ছে। গোটা বিশ্ব থেকে র্যান্ডাম 3টে মানুষকে চুজ করা হবে। মানে র্যান্ডাম বলতে আতিপাতি মানুষদের না, এমন কিছু মানুষ যাদের ভালো ব্যাকগ্রাউন্ড রয়েছে, যারা যুদ্ধে কোনো বড় ভূমিকা অর্জন করেছে, এরকম মানুষদের চুজ করা হয়েছে, যাদেরকে ইউএন সব ধরনের ক্ষমতা দিয়েছে। তারা ইচ্ছে মতন গোটা পৃথিবীর বা ইউএনের সব রিসোর্স ব্যবহার করতে পারবে, যত খুশি টাকা খরচ করতে পারবে, যতক্ষণ না তারা কোনো আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করছে। তারা এই মানবতার জন্য কী কী পদক্ষেপ নেবে সেটা তাদের মাথায়তেই রাখবে। তারা কাউকে বলবে না এবং সময় মতন সেটাকে এক্সিকিউট করবে যখন সেটার প্রয়োজন হবে, যার ফলে তারা কি ভেবেছে সেটা কেউ জানতে পারবে না। তো সেখানে মোট 3টে ওয়ার্ল্ড ফ্রেশারকে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে একজন হচ্ছে সল। যেটা জানতে পেরে সল একেবারে অবাক যে সে তো এত বড় মানুষ না, তার নাম কেন নেওয়া হলো। এখন এই ব্যাপারটাকে তো কনফার্ম করা হয়নি, স্বয়ং সেক্রেটারি জেনারেল সে নিজেও জানে না। দেখুন, একটা তো কনফার্ম যে কেউ হয়তো সলকে হত্যা করার চেষ্টা করছে, তার মানে সল অবশ্যই কোনো ইম্পর্টেন্ট পার্সন। তবে সল জানে যে না, সে এই ক্ষমতা নিতে চায় না, সে রিজেক্ট করে দিচ্ছে। এবং তার পরেরই মুহূর্তে যখন সে ওপেন পাবলিক প্লেসে বাইরে বেরোয় বিনা সিকিউরিটিতে, তখনই একজন মানুষ তাকে গুলি করে। ফরচুনেটলি ক্লিয়ারেন্স তাকে একটা বুলেট প্রুফ ভেস্ট দিয়েছিল বলে সে জানে বেঁচে গিয়েছে। এখন বেচারা সল তো বড় সমস্যায় পড়ে গেছে। সে বলছে যে সে সেই ক্ষমতাটা ত্যাগ করছে, সে এই পদটা চায় না। প্রত্যেকে সেই কথা মেনে নিচ্ছে। এখন গোটা দুনিয়া তো যায় না যে সলের মাথায় কি রয়েছে। সে যে পদত্যাগ করছে এটাও হয়তো তার বড় কোনো প্ল্যানেরই অংশ। মোটমাট কথা হচ্ছে সে যে কথাই বলবে সেটাই সবাই শুনবে, সেটাই সবাই মানবে, কিন্তু সে তার ক্ষমতাটা ত্যাগ করতে পারবে না। সল যে মোটামুটি একটু আহত রয়েছে, সে সেই শুটারটার সাথে মিট করতে চায়। সেই মানুষটা যে সলের উপরে গুলি চালিয়েছিল, সেই মানুষটা চলে আসে, যে স্পষ্ট কথাই বলে দেয় যে সে কেন গুলি চালিয়েছে। সে মানুষটা খোলা হাতে সেই স্যান্টিদের আমন্ত্রণ জানিয়েছে। সে চায় যে স্যান্টিরা যখন গোটা বিশ্বটাকে দখল করে নেবে তখন যাতে তাদের সৈন্যদলে এই মানুষটাকে নেওয়া হয়, এমনই স্বপ্ন নিয়ে সে মানুষটা চলছে। অন্যদিকে ট্যাটিয়ানা নামক সেই মেয়েটা, যাকে প্রথমে একটা ছোটোখাটো চরিত্র মনে হয়েছিল, আমরা দেখতে পাই যে তার কাছেও সেই ভিআর হেডসেটটা চলে আসে, সেই অদ্ভুত যন্ত্রটা। মোটমাট এই গল্পে বা পরবর্তী সিজনগুলোতে তার একটা বড় ভূমিকা থাকতে চলেছে। অন্যদিকে অগি, যে সব কিছু ত্যাগ করে এখন মানুষদের সাহায্য করে বেড়াচ্ছে, ছোটোখাটো কাজ করে সে খুবই খুশি। অন্যদিকে সেই স্টেয়ারকেস প্রজেক্টটাকে লঞ্চ করা হয়। সেই রকেটটা মহাকাশে যায়, যেটার মধ্যে সেই প্রোবটা রয়েছে, যেটা গিয়ে সেই স্যান্টিদের যে ফ্লিটটা রয়েছে, তাদের যে জাহাজ, যে প্লেনগুলো রয়েছে, সেগুলো ছবি টবি তুলবে, এবং যার মধ্যে উইলের সেই ব্রেনটাও রয়েছে। জিন এই মিশনটাকে যেভাবে প্ল্যান করেছিল সবকিছু সেইভাবেই চলছিল। সেই একটা নিউক্লিয়ার ব্লাস্ট হচ্ছে, যেটাকে তারা নিউক্লিয়ার পালস প্রপলশন নাম দিয়েছিল, সেটা সঠিকভাবেই কাজ করছে। সেই প্রোবটা দ্রুত গতিতে মহাকাশের দিকে এগোচ্ছে। তবে সেই প্রোবটা কোনোভাবে একটা ম্যাল ফাংশন হয়, সেখানে একটা ত্রুটি দেখা যায়, যার ফলে যে রাস্তা ধরে সেই প্রোবটার যাওয়ার কথা ছিল সেটা আর হয় না, সেটা রুটটা চেঞ্জ করে ফেলে। মোটমাট কথা, স্টেয়ারকেস প্রজেক্টটা ব্যর্থ হয়েছে। তারপর মিস্টার থমাস ওয়েড তার নিজস্ব প্রাইভেট জেটে করে ফিরছে, আর সেই মুহূর্তে সোফন চলে আসে ওয়েডের সাথে সাক্ষাৎ করার জন্য। সোফনের কাছে সব খবরই রয়েছে যে সেই স্টেয়ারকেস প্রজেক্টটা ফেল্ড হয়েছে। তারা চেয়েছিল উইলের সেই ব্রেনটাকে নিয়ে গবেষণা করার, তবে সেটা তো আর হয়নি। তারা আশা করছে যে মানুষদের বানানো সেই হাইবারনেশন টেকনোলজি, অর্থাৎ যেটার মাধ্যমে এই থমাস ওয়েড মহাবিশ্বে পাড়ি দেবে, সেই প্রযুক্তিটা আশা করি ঠিকঠাক চলবে।
থমাসের জন্য সেই সেন্টিনা নাকি একটা জায়গাও বানিয়ে রেখেছে, কি জায়গা সেটা এখনো জানা যায়নি, তবে তারা থমাসের জন্য অপেক্ষা করছে তার শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত। অন্যদিকে জিন, যার মিশনটা ব্যর্থ হয়েছে, সে প্রচণ্ড ফার্স্ট্রেটেড। অন্যদিকে তার পাশে রয়েছে সল, যাকে এত ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যেটা সে চায় না, মানে খুশি আনন্দ মজা করার মতন আর এই মুহূর্তে তাদের কিছু নেই। আর তখনই এজেন্ট ক্লিয়ারেন্স তাদেরকে নিয়ে চলে যায় একটা জায়গায়। এজেন্ট ক্লিয়ারেন্স সে খুবই আশাবাদী এবং সেই ছেলেমেয়েগুলোকে সে নিয়ে চলে যায় একটা সোয়াম্পে, যেখানে চারিদিকে পোকামাকড় গিচগিচ করছে। ক্লিয়ারেন্স জানায় যে এই পোকাগুলো, এই লোকাসগুলো, এদেরকে তো মানুষেরা অনেক অনেক বছর আগে থেকেই হত্যা করার চেষ্টা করছে। এই পোকাগুলো প্রথম থেকেই মানুষদের চাষাবাদে নানান ক্ষতি করছে, কিন্তু এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরেও মানুষেরা এই পোকাগুলোকে নির্মূলভাবে শেষ করতে পারেনি। এই স্থানে যেন এই পোকাগুলো বিরাজ করছে। এবং সেই স্যান্টিরা, তারাও তো মানুষদের পোকাই তো বলেছিল। এজেন্ট ক্লিয়ারেন্স এটাই তো বোঝানোর চেষ্টা করছে যে যে পোকাদের তারা নির্মূলভাবে ধ্বংস করার প্ল্যান করেছে, তাদেরকে ধ্বংস করাটা একেবারেই অসম্ভব। এবং এই সম্পূর্ণ সিরিজটা শেষ হয় জাস্ট একটা সিন দেখিয়ে যে সেই সোয়াম্পে পোকা গিজগিজ করছে। এই প্রথম সিজনটা আপাতত তো এখানে শেষ হয়, তবে যারা যারা মেন গল্পটা জানে বা যারা যারা সেই নোভেলটা পড়েছে তারা হয়তো জানবে যে গল্প তো জাস্ট শুরু হয়েছে। মোট 3টে পার্টে তৈরি হয়েছে এই গল্পটা। প্রথম পার্টটা একটা সিজনের আকারে তো আমরা পেয়ে গেছি, পরের দুটো এখনো বাকি রয়েছে এবং যেগুলো বানানোর জন্য বাজেটও প্রচুর প্রয়োজন। এখন আশা করি নেটফ্লিক্স এটাকে অ্যাব্যান্ডন করবে না। মোটমাট নেটফ্লিক্সকে আমি কোনোদিনই বিশ্বাস করি না হুটহাট ক্যান্সেল করে দেয় কোনো সিরিজ। তবে যেহেতু অনেক বড় বড় কাস্টদের নিয়েছে এখানে, গেম অফ থ্রোনসের মেকাররা মিলে বানিয়েছে এটা, এবং দ্বিতীয়ত গোটা বিশ্বজুড়ে খুব দুর্দান্ত রেসপন্স পাচ্ছে এই সিরিজটা। বলা বাহুল্য একটা বিখ্যাত নোভেল থেকে অ্যাডাপ্ট করেই তো বানানো হয়েছে। সো আশা করি এটাকে তারা কন্টিনিউ করবে এবং এটার পরবর্তী সিজন আসলে অবভিয়াসলি আমার চ্যানেলেও পেয়ে যাবেন। সো এই ভিডিও আপাতত এইটুকুই। আপনাদের কোনো বক্তব্য থাকলে, কোনো থিওরিজ থাকলে, আপনারা কি মনে করেন বা এরপরে কি হতে পারে সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। আমার ভিডিও আপাতত এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।